আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। একাদশ সংসদের সদস্যরা শপথ নেওয়ায় বিলুপ্ত হয়েছে দশম সংসদ মনে করেন সাবেক আইনমন্ত্রী। ভিন্নমত আইন বিশেষজ্ঞদের। আন্দোলনে ব্যর্থ আর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত বললেন ওবায়দুল কাদের। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান মির্জা ফখরুলের। সংসদকে কার্যকর করতেই বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম বিতরণ। এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে টিআইবি কর্মকর্তাদের মন্তব্য অসৌজন্যমূলক, মন্তব্য সিইসির, রিপোর্ট প্রত্যাখ্যান। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের সদস্যরা শপথ নেওয়ার সাথে সাথেই দশম সংসদ বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তাঁর মতে শপথ না নেওয়া আসনগুলো এখন শূন্য। তবে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতে দশম সংসদের মেয়াদ শেষের আগেই একাদশ সংসদের সদস্যরা শপথ নেওয়ায় এখন দুই সংসদই বহাল আছে। এই পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করে সংসদ বহাল রেখে নির্বাচনের বিধান বিলোপের পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সংবিধানের ৭২ অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রপতি ভেঙে দিলে কিংবা সংসদের প্রথম বৈঠক শুরুর তারিখ থেকে ৫ বছর পার হলে এই দুই উপায়ে সংসদ ভেঙে যায়। দশম সংসদের প্রথম বৈঠক বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে রাষ্ট্রপতি ভেঙে না দেয়ায় দশম সংসদের মেয়াদ আছে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। তবে এরই মধ্যে গেল ৩ জানুয়ারি শপথ নিয়েছেন একাদশ সংসদের সদস্যরা। ফলে এখন আমরা একটু অস্বাভাবিক অস্থিতিকর পরিস্থিতিতে আছি। আমাদের এখন দুইটা সংসদই একসাথে বহাল আছে। সংসদ এখন এমপি তাহলে কারা? উভয়ই, দশম সংসদের সাংসদরা এমপি আর একাদশ সংসদের সাংসদরা এমপি। যেদিন থেকে সে শপথ বাক্য উচ্চারণ করবে সেদিন থেকেই সে স্বীয় পদে অধিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর্টিকেল 48(3) যেদিন থেকে পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত শপথ বাক্য উচ্চারণ করলো সেই দিন থেকে কিন্তু এই সংসদের কার্যকাল শুরু হয়ে গেল। সেই জন্য আমরা দেখছি শপথ বাক্য উচ্চারণ পরপরই কিন্তু ক্যাবিনেট ভেঙে দিয়েছে এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এদিকে এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের ৮ সদস্য। সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্যের মনোনয়নও বাকি আছে। প্রশ্ন ছিল, সেসব আসনে কারা এখন সংসদ সদস্য? সংসদের প্রথম অধিবেশনে ৯০ দিন পার না হওয়া পর্যন্ত তারা নির্বাচিত হিসাবে আছেন। শপথ নিলে সম্পূর্ণ সাংসদ হবেন। ৯০ দিন পার হয়ে গেলে তখন তাদের আসনগুলি শূন্য হবে। দশম সংসদের সংরক্ষিত আসনের সাংসদরা এখনো সম্পূর্ণভাবে বহাল আছেন। যারা শপথ নেয়নি তাদের পদ নিতে হবে, যদি না নেয় তাহলে তাদের পদ খালি হয়ে যাবে। যদি স্পিকার মনে করে তাহলে আর কিছুদিন বর্ধিত করা যাবে। যারা ইচ্ছা করে ওত নেবে না তাদের তো অনিবার্য কারণ হতে পারে না। ডক্টর শাহদিনের মতে আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের মেয়াদ শেষ এবং ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম বৈঠকের দিন ঠিক হয় ২৯ জানুয়ারি দেশে কোনো সংসদ থাকবে না। দশম সংসদ বহাল রেখে একাদশ সংসদের নির্বাচন হয়েছে। এটাতে কিছুটা অস্বস্তিকর এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। সারা দুনিয়ার প্রথা হলো যে বিদ্যমান সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদের নির্বাচন করা। এটা আমাদের ১২৩(৩) খতে বলা আছে। আমার মনে হয় নতুন সংসদ আসলে তাদের এই ১২৩(৩) কটা বিলোপ করার কথা চিন্তা করতে হবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনে ব্যর্থ আর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে টিআইবির প্রতিবেদনকে রূপকথার গল্পের সাথে তুলনা করেন তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ১৯ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে বর্ধিত সভা করেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ক্ষমা চাওয়ার আহ্বানের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি বেপরোয়া চালকের মতো আচরণ করছেন, তাই তার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আন্দোলনে
ক্ষমাহীন ব্যর্থতা, নির্বাচনে শোচনীয় পরাজয়, লজ্জা শরম থাকলে আপনার আরো আগে পদত্যাগ করা উচিত ছিল। জাতীয় নির্বাচন বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআরবির প্রতিবেদন নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ট্রান্সপারেন্সি বক্স, স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয়েছে। একজন আপনাদের প্রতিনিধি অথবা প্রতিপক্ষের কোনো এজেন্ট বা প্রতিনিধি একটি নির্বাচনী কেন্দ্র কি চ্যালেঞ্জ করেছে এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে? নির্বাচনের দিন 30 ডিসেম্বর সকাল 8টা যখন ব্যালট বাক্স পরীক্ষা করে ভোট প্রদান শুরু হয়। এ সময় সভা থেকে মহাসমাবেশ সফল করতে বিভিন্ন ধরনের নির্দেশনাও দেওয়া হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার একনায়কতান্ত্রিক শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়নি দাবি করে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। রিপোর্ট করছেন মইনুল হাসান। জাতীয় পার্টির একাংশের নেতা সম্প্রতি প্রয়াত টিআইএম ফজলে রাব্বির স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ 20 দলীয় জোটের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রযন্ত্রের সহায়তায় জাতীয় নির্বাচনের নামে দেশবাসীর সাথে নিষ্ঠুর প্রহসন করা হয়েছে। এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। এটা প্রত্যাখ্যিত হয়েছে। এই নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ পরিষ্কার করে বলে দিয়েছে যে এই নির্বাচন আমরা মানি না। নেতাকর্মী সহ দেশবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচারই চিরস্থায়ী নয়। মির্জা ফখরুল মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান। প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরো বেশি দৃঢ় করা। কেউ যদি মনে করে থাকেন যে এককভাবে কেউ এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন, তাহলে তিনি আমার সোজা কথায় মানে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন না। এটা বাস্তবতা যে আজকে এই ভয়াবহ দানবের সঙ্গে যারা আপনার সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেছে, তাদেরকে পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনের পরও সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা অব্যাহত রয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদকে কার্যকর করতে জাতীয় পার্টি বিরোধী দলে ভূমিকা পালন করবে বলে আবারও জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তার মতে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবলমাত্র জাতীয় পার্টি কার্যকর ভূমিকা রাখার অবস্থায় রয়েছে। দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিকে সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিতরণ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ এ কথা জানান। বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং তির্যক ভাষায় দেশের মানুষের কথা, বিভিন্ন সমস্যার কথা, যানজটের কথা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে যে সারা বাংলাদেশে প্রতিদিন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা সংসদে আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। ইসির ভূমিকা নিয়ে টিআইবি কর্মকর্তাদের মন্তব্য অসৌজন্যমূলক বলেও মনে করেন তিনি সিইসি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। গবেষণা প্রতিবেদনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নির্বাচন পরিচালনায় ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। প্রশ্নবিদ্ধ এবং একটি অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায়, যার ফলাফল অনেকের কাছে অবিশ্বাস্য হিসাবে আলোচিত হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই ব্যাপকভাবে লজ্জাজনক ছিল। অসৌজন্যমূলক কথা, অসৌজন্যমূলক লজ্জাকর বিষয়, এ কথাগুলো
টিএবের বলা ঠিক হয়নি, পুরোপুরি প্রত্যাখ্যান করি, এগুলো ঠিক রিপোর্ট না। রিপোর্ট প্রকাশের একদিন পর তা প্রত্যাখ্যান করার কথা বললেও এর প্রতিবাদে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেবেন না বলে জানান সিইসি। গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, আমাদের ওখানে যারা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি ছিল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, তারা এদের বিষয়টা আমরা বিবেচনা নিয়েছি। সেখানে তারা যেরকম বলেছে এরকম এর সত্যতা মধ্যে নেই। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আদালতের স্থগিতাদেশ খারিজ হওয়ায় শিগগিরই পুনঃ তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। বসতে হবে কমিশনের সাথে, তাড়াতাড়ি করে ফেলবো, এটা তো লং পেন্ডিং ইস্যু। এর আগে নির্বাচন কমিশনের নতুন নিয়োগ পাওয়া কর্মচারীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কেএম নুরুল হুদা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। গত 8 জানুয়ারি সংবিধান অনুসারে 10ম জাতীয় সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রী পরিষদ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদের পক্ষে নোটিশটি পাঠান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। কিন্তু এইসব পয়েন্টে যাচ্ছেন না যে শপথ কি বৈধ না অবৈধ বলছেন না। উনি বলতে চাচ্ছেন যে যিনি দরখাস্ত করেছেন উনি এমপিও না বা উনি ইলেকশনও করেন নাই, ওনার মামলার অধিকার নাই। আমাদের সুপ্রিম কোর্টের এই ব্যাপারে সিদ্ধান্ত আছে যে যে কোনো আইনজীবী করতে পারে। আমরা মনে করি অ্যাটর্নি যে সাহেব যে বক্তব্য রাখেন না কেন যে সংবিধান অনুযায়ী শপথ অনুষ্ঠান হয় না। নির্বাচনের স্থগিতাদেশ হাইকোর্ট বাতিল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে এখন আর কোনো বাধা নেই। একই সাথে নির্বাচন বাতিলের বিষয়ে জারি করা রুল সহ আবেদনকারীদের রিট খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। নির্বাচনের স্থগিতাদেশ ও বাতিল চেয়ে গত বছরের 16 জানুয়ারি রিট দায়ের করেন ভাটারার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটির মেয়র পদ শূন্য হয়। গত বছরের শুরুতে এ উপনির্বাচন হওয়ার কথা ছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিষয়ে সীমানা ও অন্যান্য আইনি জটিলতার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রুল জারি করেন এবং নির্বাচনের উপরে স্থগিতাদেশ প্রদান করেন। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য এখন আর কোনো আপাতত বাধা নেই। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে এখন থেকে কাজ শুরুর কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। দখল হওয়া খাল ও জলাশয় উদ্ধারে শিগগিরই অভিযান শুরু হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানী জুড়ে। নগরবাসীকে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট। সমস্যার সমাধানে দায়িত্বশীলদের কাছ থেকে আসে আশ্বাসের বাণী, কিন্তু তাতে কমে না নগরবাসীর হয়রানি। তবে এবার সে অবস্থার পরিবর্তন ঘটাতে চান সদ্য দায়িত্ব নেয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, বর্ষা আসার আগেই সিটি কর্পোরেশনের সাথে বসে কাজ শুরু করবেন। জলাবদ্ধতা সহ বেশ কিছু আপনার বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা আমাদের মধ্যে হয়েছে। বক্স কালভার্ট তো বানাই ফেলছে। এই সমস্ত অবস্টাকলগুলোকে ওভারকাম করে আমরা করার জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথে বসবো। আরো অনেকগুলো বিষয় আছে, সবগুলো মিলিয়ে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে নাকি আমরা আগাইতে পারি, চমক সৃষ্টি করা যেতে পারে। চমকটা আসলে রিলেটিভ হওয়াটা ভালো আর কি। রাজধানীর জলাবদ্ধতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে প্রধান কারণ জলাশয় ও খালগুলো ভরাট হওয়া। এর ফলে পানি প্রবাহের পথ অনেকটা সংকুচিত হয়েছে। খাল উদ্ধারে সাঁড়াশি অভিযানের নামার কথা জানান মন্ত্রী। আমরা যদি কোনো উচ্ছেদ অভিযান যদি করা হয় এবং যিনি দখল করেন তিনি কোন দলের লোক আর উনি কে, এই আইডেন্টিফিকেশনটাকে আমরা খুঁজতে যাব না। অবশ্যই আমরা কালারলেস ভাবে এটা কাজ করব, আপনাকে এই ওয়াদা দেওয়া যাবে। থ্যাংক ইউ। অতীতে দায়িত্ব নিয়ে অনেক মন্ত্রী এমন অঙ্গীকার করেছেন, তবে মন্ত্রী হিসেবে তাজুল ইসলাম কতটা সফল হন তা দৃশ্যমান হবে সামনের দিনগুলোতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চলমান প্রকল্প ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি গৃহায়ণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতার সাথে কাজ করার পাশাপাশি কাজে গতি আনার নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানী এবং এর আশপাশে বিভিন্ন সময়ে সরকারি সম্পত্তি বেদখলের অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে নতুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম গৃহায়ণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করে বলেন, দুর্বৃত্তায়ন কিংবা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করে রাখলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুর্বৃত্তপনা করে বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখবেন, এইরকম রামরাজত্ব কায়েম এখন আর হবে না ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখেন, এটার থেকে আমরা পরিত্রাণ নিতে পারবো। অন্যায় আবেদন, আবদার, অনুরোধ যে করবেন, হুএভার মেবি হি, উই আর রেডি টু ফেস হিম। আমি আপনাদের সঙ্গে আছি। দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে কোনো প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কাজের পদ্ধতিকে আরও সহজীকরণ করারও নির্দেশনা দেন তিনি। জনবান্ধব সংস্থায় পরিণত করতে যা করণীয় সে ধরনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। দায়িত্বশীলতা এবং সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, এর কোনো বিকল্প হলে চলবে না। এটা আমার পরিষ্কার মেসেজ। কোনোভাবেই অস্বচ্ছ, অসততা, দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাতে আপনি চেয়ারম্যান হন আর এই অফিসের নিম্ন পর্যায়ের কর্মচারী MLSS হন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শমা রেজাউল করিম। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উবারের নারী বাইকার শাহনাজ আক্তার পুতুলের স্কুটি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ছিনতাইকারী জুবাইদুল ইসলাম জনিকে। দুপুরে সংবাদ সম্মেলনে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এসব তথ্য জানান। মঙ্গলবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে চালানোর বাহানায় স্কুটিটি ছিনতাই করেন জনি। ওই দিন রাতেই শেরেবাংলা নগর থানায় মামলা করেন শাহনাজ। তার স্কুটি চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে। ভদ্রলোক ছদ্মবেশী ওই চোর ওই স্কুটির উপর বসে এই পরীক্ষা নিরীক্ষা করে এবং কোনো এক পর্যায়ে জোরে চালিয়ে চলে যায়। আমার যে প্রশাসনের ভাইয়েরা আছে তাদের সবার কাছে আমি ঋণী। আমি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই, কারণ তারাও আমার প্রয়োজনে আগায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে গণভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন ইরানি রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীও ইরানি রাষ্ট্রদূতকে এ সময় শুভেচ্ছা জানান। সরকারি হাসপাতালের সিন্ডিকেট ভাঙতে মনিটরিং জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, দুর্নীতি বন্ধে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান চালানো হবে। সচিবালয়ে মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিকিৎসার যন্ত্রপাতি ক্রয় ও সচল রাখার পাশাপাশি হাসপাতালে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। সব জায়গায় সিন্ডিকেট নাই, বাট কিছু কিছু জায়গায় আছে হয়তো কম বেশি। এগুলো আমরা অবশ্যই তদারকির মাধ্যমে এই দোষ ত্রুটিগুলো চোখে পড়বে এবং তখন আমরা এটার যথাযথ সমাধান আমরা দিতে পারবো। যেখানে যেটা প্রয়োজন আছে সেই যন্ত্রপাতিগুলো আমরা দিব। কোনো যন্ত্র ক্রয় করা হবে না উইদাউট রিকোয়ারমেন্ট। নিড বেস ছাড়া কোনো ক্রয় করা হবে না, করতে দেওয়া হবে না। যেখানে যেটা প্রয়োজন সেটাই করা হবে এবং আমি নিজেও এটা দেখে দিই। কাজেই আগামীতে আশা করি এই অব্যবস্থা যতটুকু বললেন এটা থাকবে না। দেশের সব ধরনের পরিসংখ্যান তথ্য বাংলায় প্রকাশের তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এম এ মান্নান বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিসংখ্যান ব্যুরো। আমি কিন্তু আমার অফিসের কাছে ও আপনাদের কাজে সর্বত্র যে কাজে বিদেশিদের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, আশা করব আপনারা বাংলা ব্যবহার করবেন। বিশেষ করে পরিসংখ্যান উপস্থাপন করা হয় অনেক জায়গায় ইংলিশ একটা করতেই হয়, করবেন, কিন্তু প্রিন্সিপাল মূল কাজটা বাংলায় হতে হবে।
আইসিটি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করেছে সরকার। এ লক্ষ্যে আইসিটি ভবনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এবং আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তির আওতায় বিডা আইসিটি খাতে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা, নিবন্ধন ও বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্টস সংগ্রহের ব্যাপারে দ্রুত সেবা নিশ্চিত করবে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, এই চুক্তি বাস্তবায়ন হলে আইসিটি খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে। বাংলাদেশে বিনিয়োগের যে আগ্রহটা এখন তৈরি হয়েছে, এই সুযোগটাকে কেবল কাজে লাগাতে চাই। আজকের এই ঐতিহাসিক দিনটিকে আমি স্বাগত জানাই। গবেষণা নামে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে টিআইবি প্রকাশিত প্রতিবেদন ধারণা নির্ভর। এর আগেও সংস্থাটি দেশের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। এটি বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র। তারা যে গবেষণার কথা বলে, সেই গবেষণাগুলো প্রকৃতপক্ষে কোনো সঠিক গবেষণা নয়। বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে। দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁয় জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, সরকারি গুদামে প্রায় 13,60,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। মজুদ বাড়াতে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান চলছে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সরকারি খাদ্য গুদামে ধারণ ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য দেশের বিভিন্ন স্থানে আরও নতুন গুদাম নির্মাণ করা হবে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। সারা দেশে আমাদের খাদ্যের সংরক্ষণের জন্য পরিকল্পনা আছে এবং কাজ মানে এটা অনগোয়িং প্রজেক্ট, এর কাজ চলছেও, আরও বৃদ্ধি করতে হবে। এখন তো 21 লক্ষ টন হলো ধারণ ক্ষমতা আছে, এটাকে আরও বাড়াতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে নতুন সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল দপ্তরের বিভাগীয় প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নতুন সরকারের এই নতুন চলার পথকে আরো মসৃণ করার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের কর্মকাণ্ড এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে আরো উদ্যোগী হতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে জমি আছে, ঘর নেই এমন পরিবারকে আগামী মাস থেকে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এই কথা জানান। এর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এ সময় ডাক্তার এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামী 5 বছর পর বাংলাদেশের শীত বস্ত্র নেওয়ার লোক থাকবে না। ত্রাণ মন্ত্রণালয়ের যে টিআরের টাকা আছে, সেখান থেকে আমরা 208 কোটি প্রথম ফেজে, পরের ফেজে 108 কোটি, মোট 316 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি। এবং যারা ফ্লাড লেভেলের নিচে যাদের বাড়ির ভিটি আছে, বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত ঝুঁকি আছে, তাদেরকে আমরা এই ঘরগুলো করে দেব। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল হেলথ ইন্স্যুরেন্স প্রযুক্তি কোম্পানি মিলফিক গ্রাহকদের বিমার দাবি পরিশোধ করতে রাজধানীতে ক্লেইম ইভেন্টের আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। এই উপলক্ষে গুলশানে রবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাবুদ্দিন আহমেদ, সিসিও প্রদীপ শ্রীবাস্তব, মিলফিকের গ্লোবাল সিইও গুস্তাভ আগার্টসন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্রেক্সিটের শর্ত সংবলিত খসড়া চুক্তি বাতিলের পর পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। টানা 6 ঘন্টা ধরে বিতর্ক শেষে রাত 1টায় হাউস অব কমন্সে ওই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে দ্বিগুণের বেশি ভোটে বাতিল হয় থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনার খসড়া। বাতিলের পক্ষে ভোট দেন 432 এমপি আর বিপক্ষে সমর্থন দেন 202 জন। রাজীব সাহার রিপোর্ট।
ব্রেক্সিট খসড়া নিয়ে ভোটপূর্ব জরিপেই ধারণা করা হয়েছিল বিপুল ভোটে নাকচ হবে প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা। 202, the noes to the left 432. তবে ভোটের ব্যবধানের এই হার কারো ধারণাই ছিল না। এই বিষয়ের সাথে নতুন উত্তেজনা আস্থা ভোট। ব্রিটিশ পার্লামেন্টে খসড়া নাকচ হওয়ার সাথে সাথেই লেবার পার্টি বুধবার সন্ধ্যায় আস্থা ভোটের আহ্বান জানায়। আস্থা ভোটে হারলে থেরেসা মেকে আগাম নির্বাচনে যেতে হতে পারে। বিরোধী দলীয় নেতারা বলছেন সরকারের অদক্ষতা নিয়ে হাউস অব কমন্সের সদস্যদের মতামত জানানোর সুযোগ এসেছে। Tomorrow, so this house can give its verdict on the sheer incompetence of this government and pass that motion of no confidence in the government. টানা 5 দিন আলোচনার পর ব্রেক্সিট খসড়া নিয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ভোটে নিজ দলের শতাধিক সদস্যের বিরোধিতায় আরও বেশি কোণঠাসা হয়েছেন থেরেসা মে। 230 ভোটের ব্যবধানের এই পরাজয়ে অনিশ্চিত হয়ে পড়ল ব্রেক্সিটের ভবিষ্যৎ। There's no good people shouting. There will be an opportunity for other points of order, but the Prime Minister must and will be heard. The Prime Minister. First, we need to confirm whether this government still enjoys the confidence of the House. I believe that it does, but given the scale and importance of tonight's vote, it's right that others have the chance to test that question if they wish to do so. বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী মের এই পরাজয়ের পর যুক্তরাজ্যের ইতিহাসে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। এর মধ্য দিয়ে এখন দুটি পথ খোলা আছে। প্রথমত চুক্তির নতুন খসড়া তৈরি করা, দ্বিতীয়ত ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়িয়ে নেওয়া। রাজীব সাহা, এটিএন বাংলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জে চলছে 3 দিনের মাছ মেলা। স্থানীয়রা জানান হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের ওই মেলায় দেশীয় নানা প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। কুশিয়ারা, হাকালুকি, কাওয়াদিঘি, হাইল ও টাঙ্গুয়ার সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আনা মাছ উঠেছে মেলায়। হাওড় নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মাছ কেনার জন্য সেখানে ভিড় করছেন ক্রেতারা। মেলায় প্রায় 40 কেজি ওজনের একটি বাঘাইর মাছ আনেন বানিয়াচং উপজেলার মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান। মাছটির দাম চাওয়া হয়েছে 85,000 টাকা। এবার পার্টেক্স খেলার খবর। সিলেটে ঢাকা ডায়নামাইটসকে 20 রানে হারিয়ে বিপিএল এর তৃতীয় জয় পেয়েছে রাজশাহী কিংস। 137 রানের টার্গেট তাড়া করতে নেমে আরাফাত সানি আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিবিশে 53 রানে 5 উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম আর নুরুল হাসান সোহান হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত 9 উইকেটে 116 রানে থামে তারা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মিরাজের উইকেট হারায় রাজশাহী। মার্শাল আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। মার্শালের 31 বলে 45 রানে 6 উইকেটে 136 রান তোলে তারা। 14 দল নিয়ে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা। দুপুরে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে হ্যান্ডবল খেলোয়াড়রা আরও উৎসাহিত হবে। হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি AKM নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সহ এশিয়ার 6 দল নিয়ে আগামী এপ্রিলে ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্ট। এই উপলক্ষে দুপুরে টুর্নামেন্টের স্পন্সর কে স্পোর্টসের সাথে চুক্তি সই শেষে বাফুফে কর্মকর্তারা এ তথ্য জানান। এ সময় জানানো হয়, বয়স ভিত্তিক এই ধরনের টুর্নামেন্ট দিয়ে ভবিষ্যতে জাতীয় দলকে আরও শক্তিশালীভাবে গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে এই আসরের জন্য এশিয়ার 5টি অঞ্চল থেকে 10 দেশকে আমন্ত্রণ জানানো হবে। সেখান থেকে 5 দলকে বাছাই করে এপ্রিলের শেষ দিকে হবে এই টুর্নামেন্ট। পাঁচশো প্রতিযোগীকে নিয়ে আগামী 20 জানুয়ারি শুরু হচ্ছে দুদিনের জাতীয় স্কুল কলেজ তাইকোয়ান্দো প্রতিযোগিতা। এই উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ খেলোয়াড়দের বাছাই করবেন তারা। এবারের প্রতিযোগিতায় 20টি ওজন শ্রেণীতে ঢাকা সহ 14 জেলার স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। ওয়ালটনের হেড অফ স্পোর্টস FM ইকবাল বিন আনোয়ার এই সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার।
একাদশ সংসদের সদস্যরা শপথ নেয় বিলুপ্ত হয়েছে দশম সংসদ মনে করেন সাবেক আইনমন্ত্রী। ভিন্নমত আইন বিশেষজ্ঞদের। আন্দোলনে ব্যর্থ আর নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত বললেন ওবায়দুল কাদের। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান মির্জা ফখরুলের। সংসদকে কার্যকর করতে বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম বিতরণ। এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে টিআইবি কর্মকর্তাদের মন্তব্য অসৌজন্যমূলক, মন্তব্য সিইসির, রিপোর্ট প্রত্যাখ্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।